গত পর্বে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার যে ভিডিওটি দিয়েছিলাম সেটি পাবলিশ হবার পরে অনেকেই ইনবক্সে যোগাযোগ করেছেন বা কমেন্ট করেছেন যে বিগত সালের প্রশ্ন সম্পূর্ণ যেই প্রশ্নটি আছে সেটি সমাধান করার জন্য। তো তাদের জন্য আজকের পর্বটি। হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এনটিআরসি এর আইসিটি বিষয়ে স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আমরা গত বছরের যেই প্রশ্নটি ছিল লিখিত পরীক্ষার প্রশ্ন সেটি সলভ করব। আরেকটু জানিয়ে রাখি যে লিখিত পরীক্ষায় যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস কিন্তু আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করে ফেলেছি। তো আজকের ভিডিওটা আমার জন্য বাড়ানো খুবই জরুরি ছিল, কারণ যেহেতু আমি সিলেবাসের প্রত্যেকটি টপিক কভার করে ফেলেছি, প্রশ্নের সাথে সেটা কতটা রিলিভেন্ট বা প্রশ্ন আমি কতটুকু কভার করতে পারছি সেই জিনিসটা আজকে দেখা যাবে। তো আমি কিভাবে শুরু করব সেটা একটু সংক্ষেপে ব্রিফ করি। আমি প্রত্যেকটা প্রশ্ন ধরেই আমি অ্যান্সার করার চেষ্টা করব, এবং যে প্রশ্নগুলো আছে মানে যেগুলো আমি অলরেডি অ্যান্সার করেছি সেগুলো হয়তোবা খুব বেশি সময় নিব না, জাস্ট কোনো রকম বলে যাব। বিস্তারিত সমস্ত কন্টেন্ট আপনি ব্লগ পোস্টে পেয়ে যাবেন, অথবা ভিডিও থেকেও আপনি স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা যদি একটু প্রশ্নের দিকে চোখ বোলাই, তাহলে এই হচ্ছে গিয়ে প্রশ্ন। যদিও বা প্রশ্নটা আর কি মানে এটাই আমি মেসেজে পেয়েছি, সো মানে কোয়ালিটিটা হয়তো বা খুব একটা বেশি ভালো না, বাট কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার। আমরা প্রশ্নটা বোঝা যাচ্ছে আর কি লেখা আছে, আশা করি আপনারাও বুঝতে পারছেন। তো প্রথমেই গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারের শ্রেণীবিভাগ, এটা আমরা কভার করেছি। তো আমরা জানি যে গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটার মূলত 3 প্রকার: অ্যানালগ, ডিজিটাল ও হাইব্রিড। এর মধ্যে ডিজিটাল কম্পিউটার আবার 4 প্রকার: মাইক্রো, মিনি, মেইন ফ্রেম ও সুপার। তো আমি খুবই সংক্ষেপে এক লাইন করে প্রত্যেকটার বর্ণনা দিয়ে যাচ্ছি, কারণ এই বিষয়ে আগেও কভার করা হয়েছে, প্লাস এই জিনিসটা আপনি ব্লগ পোস্টের মাধ্যমেও পেয়ে যাবেন। অ্যানালগ কম্পিউটার হচ্ছে বস্তুর গুণগত বা অবস্থানগত ভৌত পরিবর্তনের উপর নির্ভর করে যেই কম্পিউটার তৈরি করা হয় তাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। অর্থাৎ এটি মানে কম্পিউটারে কাজ করার ফলে যে আউটপুটটা হবে সেইটা ফিজিক্যালি দেখায় আর কি, ঠিক আছে। এতে কোনো মেমোরি ইউনিট ব্যবহার করা হয় না। যে কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে বাইনারি সংখ্যা 0 এবং 1-এর উপর ভিত্তি করে ডিজাইন ও তৈরি করা হয়েছে তাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। বাইনারি ডিজিট 0 ও 1-এর সাহায্যে ডিজিটাল কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ করে। আগে বলেছি ডিজিটাল কম্পিউটার 4 প্রকার: মাইক্রো, মিনি, মেইন ফ্রেম ও সুপার। যে বিষয়ে একটু পরেই প্রশ্ন আছে, তখন এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা হচ্ছে গিয়ে হাইব্রিড। হাইব্রিড কম্পিউটার, বা যখনই আপনি হাইব্রিড কথাটা শুনবেন তখনই বুঝতে হবে যে হাইব্রিড হচ্ছে মোর দ্যান ওয়ান টেকনোলজি। একই সাথে একাধিক টেকনোলজি যদি একসাথে হয় তখন সেটা হয় হাইব্রিড। যেমন আমরা যদি হাইব্রিড কার বলি, তাহলে দেখেন যে হাইব্রিড কার কিন্তু মানে একসাথে তেলেও চলে এবং গ্যাসেও চলে, এটাকে বলা হচ্ছে হাইব্রিড। ঠিক একইভাবে কম্পিউটারের ক্ষেত্রে যেই কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার একই সাথে, সেটা হচ্ছে গিয়ে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় ইসিজি, এমআরআই, রাডার, সোনার ইত্যাদি কাজে। 1 খ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ। তোমরা জানি যে কম্পিউটারের মোট জেনারেশন 5টি, এর মধ্যে দ্বিতীয় প্রজন্মের প্রশ্ন এসেছে। তো দ্বিতীয় প্রজন্মের সময়কাল হচ্ছে 1960 থেকে 63। এই জেনারেশনে মূল সিগনিফিক্যান্ট পরিবর্তন হচ্ছে প্রথম প্রজন্মের ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার। তো এর ফলে কম্পিউটারের আকৃতি ছোট হয়ে যায় এবং কম্পিউটারের কাজ করার গতি বৃদ্ধি পায়। এছাড়াও দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে: প্রথম জেনারেশনের তুলনায় অধিক গ্রহণযোগ্য, ম্যাগনেটিক কোর মেমোরি ব্যবহার, আকৃতি সংকোচন, মেশিন ল্যাঙ্গুয়েজের পরিবর্তে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার, টেলিফোন লাইন ব্যবহার করে ডেটা প্রেরণের ব্যবস্থা, অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা এক্সেসিভ হিট উৎপাদনের সমাধান। কয়েকটি উদাহরণ হচ্ছে IBM 1401, CDC 1604, RCA 301 ইত্যাদি। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম যে মেইন ফ্রেম ও সুপার কম্পিউটারের সম্পর্কে আলোচনা, যেটা ছিল এক প্রকার ডিজিটাল কম্পিউটার,
তো 1 অথবা ক এর প্রশ্ন হচ্ছে সুপার কম্পিউটার ও মেইন ফ্রেম কম্পিউটার সম্পর্কে আলোচনা করুন। তো প্রথমেই সুপার কম্পিউটার, যে কম্পিউটার আকার আকৃতির দিক থেকে অন্যান্য কম্পিউটারের চেয়ে অত্যাধিক বড় এবং শক্তিশালী এবং একই সাথে দ্রুত গতি সম্পন্ন তাকে সুপার কম্পিউটার বলা হয়। আকৃতিগত দিক থেকে সর্ববৃহৎ এই কম্পিউটারগুলোর তথ্য সংরক্ষণ ক্ষমতা, তথ্য প্রক্রিয়াকরণের গতি অবিশ্বাস্য রকমের। মানে সুপার কম্পিউটারে মাল্টিপল প্রসেসরের ব্যবহার করা হয়, যার ফলে একটা বড় কাজ বিভিন্ন ভাগে ভাগ করে সে তাড়াতাড়ি শেষ করতে পারে। উদাহরণ হচ্ছে ETA 02P, সুপার SX11, সাইবার 205 ইত্যাদি। যে কম্পিউটার মিনি ও মাইক্রো কম্পিউটারের থেকে বড় কিন্তু সুপার কম্পিউটারের থেকে ছোট তাকে বলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তো মেইন ফ্রেম কম্পিউটার স্বল্প সময়ে অধিক কাজ করতে সক্ষম। এই জাতীয় কম্পিউটারের অনেকগুলো ইনপুট এবং আউটপুট যন্ত্র এবং সহায়ক স্মৃতি থাকে। মেইন ফ্রেম হচ্ছে একটি বড় কম্পিউটার যার সাথে টার্মিনাল যুক্ত করে একসাথে অনেক মানুষ কাজ করতে পারে। তো এই কম্পিউটারে একাধিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। বড় বড় প্রতিষ্ঠানে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় পরমাণু কমিশনে। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, বাংলাদেশ পরিসংখ্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানে এই কম্পিউটার স্থাপিত আছে। উদাহরণ ইউনিভ্যাক 1100, IBM 1620 ইত্যাদি। প্রশ্ন 1 অথবা খ, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য। অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল সংকেত বা অ্যানালগ সংকেত ব্যবহার করা হয় যে কম্পিউটার, তাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। অপরদিকে ডিজিটাল সংকেত 0 ও 1 ব্যবহার করে কার্য সম্পন্ন করা হয় যে কম্পিউটার, তাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। সরবরাহকৃত ডেটা বা উপাত্তগুলোকে সরাসরি বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করা হয় অ্যানালগ কম্পিউটারে। ডিজিটাল কম্পিউটারে সংখ্যা, বর্ণ ও চিহ্নকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। প্রক্রিয়াকৃত বা প্রসেসড ফলাফলকে ঘড়ির কাঁটা অথবা গ্রাফের সাহায্যে একে প্রদর্শন করানো হয় অ্যানালগ কম্পিউটারে। ডিজিটাল কম্পিউটারে প্রক্রিয়াকৃত বা প্রসেসড ফলাফলকে মনিটর অথবা অন্যান্য আউটপুট ডিভাইসে দেখানো হয়। ডিজিটাল কম্পিউটারের তুলনায় কম নির্ভরশীল অ্যানালগ এবং অধিক নির্ভরশীল এবং বেশি গতিসম্পন্ন ডিজিটাল কম্পিউটার। পরিমাপক পদ্ধতিতে ফলাফল প্রকাশ করায় অ্যানালগ কম্পিউটারের সূক্ষ্মতা কম। ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করায় ডিজিটাল কম্পিউটারের সূক্ষ্মতা বেশি। অ্যানালগ কম্পিউটারের উদাহরণ স্পিডোমিটার, স্লাইড রুল ইত্যাদি। ডিজিটাল কম্পিউটারের উদাহরণ ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদি। 2 ক, সিপিইউ কি? সিপিইউ এর সংগঠন বর্ণনা করুন। এই সবগুলাই কিন্তু দেখানো হয়েছে আগেই। তো সিপিইউ হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানে আধুনিক কম্পিউটারের যে মূল 3টি অংশ আছে, ইনপুট, সিপিইউ এবং আউটপুট, বা ইনপুট প্রসেসিং এবং আউটপুট, এর মধ্যে প্রসেসিং যে ইউনিটটা আছে সেটাই হচ্ছে সিপিইউ। কম্পিউটার প্রসেসিংয়ে 3টি অংশ থাকে। একটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটি হচ্ছে মেমোরি ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করা হয়। কন্ট্রোল ইউনিটে ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো নির্দেশ বা কমেন্ট দিলে সেই নির্দেশ ও কমেন্ট কোথায় যাবে, কীভাবে কাজ করবে এবং কী ধরনের কাজ করবে সেটি নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট। মেমোরি ইউনিট হচ্ছে গিয়ে কম্পিউটারের এমন একটা অংশ যেখানে তথ্য জমা থাকে। কম্পিউটার মেমোরি 2 প্রকার, প্রাথমিক মেমোরি ও সহায়ক মেমোরি। তো এই ছিল সিপিইউ এর সংগঠন, সাথে যেই সংগঠনের একটা ইমেজও দেওয়া আছে। 2 খ, কম্পিউটার কিভাবে কাজ করে সেটি ব্যাখ্যা করুন। কম্পিউটার যে 2টি মাধ্যমে সমন্বয়ে কাজ করে সেটি হচ্ছে সফটওয়্যার ও হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে গিয়ে একটি সেট অফ ইনস্ট্রাকশনস যা কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করা হয়। আর হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বাহ্যিক অংশ যেটা ভিজিবল। ওকে, হার্ডওয়্যার হচ্ছে গিয়ে যেটা দেখা যায়, ছোঁয়া যায়, সেটা হার্ডওয়্যার, এবং সফটওয়্যার কিন্তু দেখা যায় না বা ছোঁয়া যায় না। তো আমরা সফটওয়্যার ও হার্ডওয়্যারের কিছু পার্থক্য দেখে নিই। সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। হার্ডওয়্যার হলো কম্পিউটারের বাহ্যিক অংশ। প্রোগ্রাম বা একাধিক প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে, কম্পিউটার যন্ত্র সামগ্রীকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পরিচালনা করা যায় না, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার মূল্যহীন।
সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার ভালোভাবে ধারণা না থাকলেও চলে। হার্ডওয়্যার তৈরির সময় অবশ্যই সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। উদাহরণ মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ইত্যাদি। হার্ডওয়্যারের উদাহরণ কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ এগুলা। 2 অথবা কতে কম্পিউটারের স্মৃতি বলতে কি বোঝায়? কম্পিউটারের স্মৃতির শ্রেণী বিভাগ আলোচনা করুন। কম্পিউটারের স্মৃতি নিয়ে আমরা প্রসেসিং ইউনিটে বা সিপিইউ ইউনিটে এইমাত্র বলে আসছি, এটা নতুন করে বলতেছি না। তো মূলত মেমোরি 2 প্রকার, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তো যদি আমরা এক্সটেন্ডেড কল্পনা করি তাহলে মেমোরিকে 3 প্রকারও ধরা যায়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। এর মধ্যে প্রাইমারি মেমোরিকে আবার 5 ভাগে ভাগ করা যায়: চৌম্বক কোর, পাতলা পর্দা, অর্ধপরিবাহী, চৌম্বক বল ও চার্জ কাপলড মেমোরি। এর মধ্যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী মেমোরিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যাম এবং রোম। র্যাম 2 প্রকার, ডির্যাম ও এসর্যাম। রোম 4 প্রকার, এমরোম, পিরোম, ইপিরোম, ইইপিরোম। অপরদিকে সেকেন্ডারি মেমোরিকে 6 ভাগে ভাগ করা যায়: চৌম্বক টেড, চৌম্বক ড্রাম, শক্ত চৌম্বক, ফ্ল্যাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক ও হার্ড ডিস্ক। তো এটা হচ্ছে একটা মেমোরির মানে পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ। 2 এর অথবা খ, আধুনিক জীবনে ইন্টারনেটের প্রয়োগ আলোচনা করুন। তো ইন্টারনেট হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক, মানে কোনো একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইস কানেক্টেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে। এমন অনেকগুলো নেটওয়ার্ক যখন একসাথে কানেক্টেড হয় তার মানে সেটি হচ্ছে একটা বৃহৎ নেটওয়ার্ক। এবং ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নেটওয়ার্ক, কারণ এখানে বিভিন্ন নেটওয়ার্ক ইন্টারকানেক্টেড। মানে আমরা যেই ফেসবুকে কন্টেন্ট দেখি, ইউটিউবে কন্টেন্ট দেখি, এইগুলা ইউজারের কম্পিউটার থেকে চলে যায় ফেসবুকের সার্ভারে, এবং ফেসবুকের সার্ভার থেকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলা ভিজিবল হয় বা দেখা যায়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই যে সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর কাছে ব্যবহারের জন্য উপযোগী করে তোলে। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশ সংবলিত প্রোগ্রামসমূহকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। মানে কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে, আমি একটা কম্পিউটার কথা কম্পিউটারের বিভিন্ন অংশ কিনলাম, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, কিন্তু এতে যদি সিস্টেম সফটওয়্যার না থাকে তাহলে এগুলা কিন্তু ইউজেবল হবে না, এটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো সিস্টেম সফটওয়্যারকে 3 ভাগে ভাগ করা যায়: সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার, সিস্টেম সাপোর্ট সফটওয়্যার এবং সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। তো আমরা খুবই সংক্ষেপে এই 3টি সম্পর্কে জানব। সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করা যায়। সিস্টেম সাপোর্ট সফটওয়্যার দিয়ে কম্পিউটারের ব্যবহারকারী সার্ভিস, প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশ সহ ইত্যাদি কাজ সম্পন্ন করা হয়, যার মাধ্যমে সেটা হচ্ছে সিস্টেম সাপোর্ট সফটওয়্যার। আর সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামিং এডিটর এবং টুলস, কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, CASE এগুলা। 3 এর খ, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজসমূহ উল্লেখ করুন। তো আমরা জানি যে ইউজার ইন্টারফেসের উপরে ভিত্তি করে অপারেটিং সিস্টেম 2 প্রকার, একটা চিত্রভিত্তিক বা গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে বর্ণভিত্তিক বা টেক্সট বেসড। তো চিত্র বা গ্রাফিক্সের উপর নির্ভর করে যেই অপারেটিং সিস্টেম কাজ করে তাকে বলে গ্রাফিক্স বেসড অপারেটিং সিস্টেম। একে সংক্ষেপে GUIও বলা হয়, যার ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজসমূহ হলো: মাউস ও কিবোর্ড ব্যবহার করে কমান্ড প্রদান করা যায়। কম্পিউটার চালু করার পর ডেস্কটপ স্ক্রিনে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক দেখা যায়। নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত কার্যকর। মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর। কমান্ডের জন্য মেনু এবং প্রতিটি মেনুর আওতায় অনেক ড্রপডাউন মেনু থাকে। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে অনেক দ্রুত কাজ করা যায় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে। আচ্ছা, 3 এর অথবা ক এর প্রশ্ন হচ্ছে মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে? চিত্রসহ মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যপদ্ধতি আলোচনা করুন। তো মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে
যে পদ্ধতিতে একাধিক সিপিইউ ও প্রসেসর ব্যবহার করে প্রোগ্রাম প্রসেস করা হয় তাকে বলে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। এই পদ্ধতিতে বিভিন্ন প্রোগ্রাম একাধিক প্রসেসরে কার্যকর হতে পারে, যেটা এই ছবির মধ্যে দেখানো আছে যে মেইন মেমোরির সাথে বিভিন্ন সিপিইউ কানেক্টেড হয়ে ইনপুট আউটপুট প্রসেসর এবং ইনপুট আউটপুট ইউনিটের মধ্যে কাজের সমন্বয় করে। কোনো একটি কম্পিউটার যখন আউটপুটে ফলাফল প্রদর্শন করে তখন তার সিপিইউটা আইডল অবস্থায় থাকে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তখন কোনো কাজ করে না। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমে ওই সময়টাতেও কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করা হয়। 3 অথবা খ, অনুবাদক প্রোগ্রাম কি, এর কাজসমূহ উল্লেখ করুন। অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে গিয়ে এক প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যা একটি কম্পিউটার প্রোগ্রামিংকে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে রূপান্তর বা কনভার্ট করে, যেমন কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার ইত্যাদি। অনুবাদক প্রোগ্রামের কাজসমূহ সোর্স প্রোগ্রাম ও এর স্টেটমেন্ট সমূহকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর, প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ণয় করা, অনুবাদের সময় সম্পূর্ণ প্রোগ্রামে যতগুলো ভুল পাওয়া যায় তার তালিকা প্রস্তুত করা এবং সেটা দেখানো, প্রধান মেমোরির পরিসর চিহ্নিতকরণ, সকল ইনস্ট্রাকশন ও মেমোরি অ্যাড্রেস প্রধান মেমোরিতে সংরক্ষণ করা। 4 ক, সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বোঝায়, পজিশনাল ও নন পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণসহ আলোচনা করুন। এটা সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারে এটা আলোচনা করা হয়েছে অলরেডি, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহকে বা মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বলা হয় সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেইজ। আমরা আমাদের ডেইলি লাইফে যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এখানে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমরা ডিজিট ব্যবহার করি। 0 থেকে 9 পর্যন্ত আমরা টোটাল 10টি ডিজিট ব্যবহার করি, অর্থাৎ এই 10টি এই 10 হচ্ছে গিয়ে ডেসিমাল সংখ্যার বেইজ। ঠিক একইভাবে বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা 0 ও 1 ব্যবহার করি, এর বেজ হচ্ছে 2। অক্টালে ব্যবহার করি 8টা, এই জন্য এর বেজ 8, হেক্সাডেসিমেলে 16। এবার দেখব যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার পজিশনের ভ্যালু আছে, ঠিক আছে। যেমন 12 যদি একটা ডেসিমাল সংখ্যা আমি ধরি, তাহলে এককের ঘরে আছে 2 এবং দশকের ঘরে আছে 1। তো দেখেন যে এতে যেহেতু দশকের ঘরে 1 আছে, এই 1-এর সাথে 10 গুণ হয়ে এবং এককের ঘরে 2 আছে যার সাথে 1 গুণ হয়ে 10 আর 2 যোগ করে 12 হয়। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এটি একটি প্রাচীন পদ্ধতি এবং এখানে সংখ্যার পজিশনের কোনো ভ্যালু নাই। ওকে, নন পজিশনাল পদ্ধতি যেমন রোমান সংখ্যা যদি আমি ধরি, রোমানের আই মানে 1, 2টা আই মানে 2, 3টা আই মানে 3, আবার একটা আই দিয়ে ভি দিলে 4, ভি এর মান 5, মানে 5-এর আগে একটা 1 দিলে এটার মান 4 হচ্ছে। কিন্তু 1-এর পাশে একটা 1 দিলে কিন্তু এটা আবার হচ্ছে 2, ঠিক আছে। এখানে জাস্ট মানে সংখ্যার পজিশনের কোনো বিষয় নাই বা পজিশনের কোনো ভ্যালু এখানে নাই। ওকে, আচ্ছা, এরপরে 53.62 সংখ্যাকে অক্টালে প্রকাশ, এটা কিন্তু অলরেডি গত পর্বে এটা করা হয়েছে, আমি এটা করলাম না, তবে জাস্ট উত্তরের স্ক্রিনশটটা এখানে দিলাম। 4 অথবা ক, 2 পরিপূরক পদ্ধতি কি? 2 পরিপূরক পদ্ধতি ব্যবহার করে একটা বিয়োগ করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিই যে 2 পরিপূরক পদ্ধতি কি। 2 পরিপূরক পদ্ধতি হচ্ছে 1-এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে 2 পরিপূরক পদ্ধতি। তো 2 পরিপূরক পদ্ধতি দেখতে বা আরও ইন ডিটেইলস জানতে এবং অঙ্কটা করার জন্য আমরা একটু খাতায় চলে যাচ্ছি। এখানে প্রশ্ন আছে যে 2 পরিপূরক পদ্ধতি ব্যবহার করে -13 ডেসিমাল থেকে +9 ডেসিমাল বিয়োগ করতে হবে। তো এখানে রেজিস্টারের সংখ্যা যেহেতু দেয়া নাই, কয় বিট রেজিস্টার, আমরা ধরে নিচ্ছি এটা একটা 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টারের জন্য আমরা প্রথমে -13 -9 করতে হবে, তার মানে -13 +9। ওকে, এখন আমরা জানি যে কম্পিউটার যেহেতু বিয়োগ করতে পারে না, শুধু যোগ করতে পারে, তাহলে এটা হবে হচ্ছে -13 + -9। তো আমাদেরকে এই দুইটার 2's কমপ্লিমেন্ট বের করতে হবে, ঠিক আছে, বা 2 পরিপূরক বের করতে হবে। তো 2 পরিপূরক বের করার নিয়ম আছে। নিয়ম হচ্ছে গিয়ে আমরা একটু এখানে লিখি -13
-9 -13 টুস কমপ্লিমেন্ট বের করতে হলে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে আগে, বা একের পরিপূরক বের করতে হবে আগে। একের পরিপূরক বের করতে হলে আগে +13 আর কি বাইনারি ভ্যালু লিখতে হবে। তো +13 বাইনারি ভ্যালুটা আমরা লিখে ফেলি। 13 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0 0 0 0 1 1 0 1, 8 4 12 আর 1 13, ঠিক আছে। এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে সবগুলোকে উল্টাই দিব, 1 1 1 1 0 0 1 0। তো এইটা যেটা পাইলাম এটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। একের পরিপূরক পদ্ধতির সাথে আমরা যদি শেষে একটা 1 যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে 2 এর পরিপূরক পদ্ধতি, অর্থাৎ 1 1 আর সবই সেম থাকবে। তাহলে আমরা -13 পেয়ে গেলাম। এখন আমাদের করতে হবে হচ্ছে -9। তাহলে আমরা একই উপায় করব, +9 এর বাইনারি ভ্যালু বের করব, 1 0 0 1 হচ্ছে 9, -9 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আর এটার সাথে 1 যোগ করে এটা হচ্ছে -13 এর টুস কমপ্লিমেন্ট। তো এখানে আমরা এই ভ্যালুটা বসাই দিই। -13 হচ্ছে 4টা 1 0 0 1 1, -9 হচ্ছে 4টা 1 0 1 1 1। এই দুইটাকে যখন যদি আমরা যোগ করি, একে একে যোগ করলে 0 ক্যারি 1, 1 2 3টা 1 মিলে 1 ক্যারি 1, ক্যারি 1 আর 1 0 ক্যারি 1, এখানে ক্যারি 1, একে একে যোগ করলে 0 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1। তাহলে এখন আমাদের যে রেজাল্টটা আসছে 1 2 3 4 5 6 7 8 9 আমাদের ওভারফ্লো হয়েছে। বিট ওভারফ্লো হওয়াতে আমরা এটা বাদ দিয়ে দিব। এখন প্রথম বিটের মান কিন্তু 1। প্রথম বিটের মান 1 মানে হচ্ছে অ্যান্সারটা নেগেটিভে আছে। নেগেটিভকে আমরা এর মান পেতে হলে এইটার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এইটার টুস কমপ্লিমেন্ট করতে হলে আগে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এর সাথে 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, বাকিগুলা যা আছে তাই থাকবে 0 1 3টা 0। তাহলে এইটার ভ্যালু কত আসে, 2 আর 4 6, 6 আর 16 22, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 22। আমরা যদি এখানে দেখি 13 আর 9, 13 থেকে -9 বিয়োগ করলে সেটা -22ই হয়, ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, 4 অথবা খ বাইনারি সংখ্যা পদ্ধতি ও বিসিডি কোডের তুলনামূলক আলোচনা করুন। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেখানে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। আর বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। একটা ডেসিমাল সংখ্যাকে তার ইকুইভ্যালেন্ট 4 ডিজিটের বাইনারি কোডে রূপান্তর করাই হচ্ছে বিসিডি কোড। তো বিসিডি শুধুমাত্র ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে রূপান্তর করা। অপরদিকে বাইনারি কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যায় কোনো একটা সংখ্যার মান যা হবে বিসিডি কোডে কিন্তু সেটা হবে না, ঠিক আছে। এখন যদি আমরা একটা উদাহরণ দেখব যে 1 2 3 4, এই সংখ্যার বাইনারি মান হচ্ছে গিয়ে আমরা যে দেখেন আমরা এর আগে যেটা করছিলাম আগের ভিডিওতে, 1 2 3 4 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0 1 1 0 1 0 0 1 0, কিন্তু এইটার বিসিডি কোড কিন্তু 0 0 1 0 0 1 0 0 1 0 0 এবং 1 0 0, অর্থাৎ একই সংখ্যার বাইনারি এবং বিসিডি কোড কিন্তু আলাদা। 5 ক মৌলিক লজিক গেট সমূহ সত্যক সারণী সহ বর্ণনা করুন। মৌলিক লজিক গেট 3টি, অ্যান্ড, অর এবং নট। এর মধ্যে অ্যান্ড হচ্ছে গিয়ে গুণ করা, অর হচ্ছে যোগ করা, আর নট হচ্ছে নিগেশন করা। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ডের ক্ষেত্রে যদি শুধুমাত্র 2টি ইনপুটই 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হবে।
অরের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, শুধুমাত্র দুটি 0 হলে তখন আউটপুট হবে 0। আর নটের ক্ষেত্রে শুধুমাত্র 1 এর জায়গায় হবে 0 এবং 0 এর জায়গায় হবে 1। ঠিক আছে, এই যে এখানে যেই টেবিলটা দেয়া আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন 5-এর খ, সত্যক সারণী কি, উদাহরণ সহ লিখুন। তো সত্যক সারণী হচ্ছে, আমরা একটু আগে দেখে আসছি সত্যক সারণী। লজিক ফাংশনে বা লজিক্যাল ফাংশনে এক বা একাধিক লজিক্যাল ভেরিয়েবল থাকে। এই ভেরিয়েবলগুলোর মান 0 ও 1 হয়ে থাকে। ভেরিয়েবলগুলোর বিভিন্ন মানকে ইনপুট এবং ফাংশনের মানকে আউটপুট বলা হয়। লজিক ফাংশনের সম্ভাব্য সকল ইনপুট এবং আউটপুটকে একটি সারণীতে প্রকাশ করা যায়, যেটা আমরা একটু আগে করছি। এই সারণী কি বলা হয়? ট্রুথ টেবিল। তো যেহেতু এটা আলাদা প্রশ্ন, আমি আলাদা একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছি, অ্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল। আচ্ছা, 5-এর অথবা ক, নর গেটের সাহায্যে নট, অর এবং অ্যান্ড গেটের বাস্তবায়ন। তো এটা আমরা লজিক গেট চ্যাপ্টারে এটা আমরা করে ফেলছি। তো কিভাবে এটা হয়েছে আমি ইন ডিটেইলসে না গিয়ে শুধুমাত্র উত্তরটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে নেবেন। 5-এর অথবা খ, এটা যেহেতু একটা ম্যাথ, আমরা তাহলে আবার পুনরায় আমাদের খাতা কলমে ফেরত যাই। 5-এর অথবা, যদি f ইকুয়ালস টু x বার y প্লাস এক্স ওয়াই জেড বার হয়, তবে প্রমাণ করুন f ডট f বার ইকুয়ালস টু 0। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা মাঝে মধ্যেই আসে। তো আমরা প্রথমে দেখি যে দেয়া আছে f ইকুয়ালস টু x বার y প্লাস এক্স ওয়াই জেড বার। তো আমরা এই দুইটার থেকে আমরা দেখতেছি যে এখানে y কমন আছে। তো আমরা যদি yটা কমন নেই তাহলে হবে x বার প্লাস এক্স জেড বার। এখান থেকে আমরা লিখতে পারি x বার প্লাস এক্স ইন্টু x বার প্লাস জেড বার। এটা কীভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি দ্যাটস বিকজ a প্লাস বি সি ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a প্লাস সি। ঠিক আছে, আমরা জানি যে এটা হচ্ছে কি সূত্র, a প্লাস বি সির সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখন আমরা আবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করব যে y ইন্টু 1 মানে a প্লাস a বার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এইটা x বার প্লাস জেড বার। এইখানে আমরা যে সূত্রটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে a প্লাস a বার ইকুয়ালস টু 1। এই যে দেখেন, এই যে a প্লাস a বার। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ফাইনালি y ইন্টু x বার প্লাস জেড বার। ঠিক আছে, এটাকে আবার আমরা লিখতে পারি y ইন্টু এক্স জেড হোল বার। ঠিক আছে, সূত্রে ফেলে এটা হচ্ছে কিসের ভ্যালু? f এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব f বারের ভ্যালু। f বার ইকুয়ালস টু, মানে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে f ইন্টু f বার, তো f বার ইকুয়ালস টু y এক্স জেড হোল বার, এই পুরাটা উপরে বার, ইকুয়ালস টু y বার প্লাস এক্স জেড ডবল বার। তার মানে y বার প্লাস ডবল বার হলে সেটা আর বার থাকে না, সেটা উঠে যায়। এটা হলো, এটা হওয়ার পরে এখন আমরা f এর ভ্যালু পেলাম, আমরা f বারের ভ্যালু পেলাম, আমরা নিব f ডট f বার। f ডট f বার, তাহলে আমরা লিখি y ইন্টু এক্স জেড হোল বার ইন্টু y বার প্লাস এক্স জেড। তো এখন আমরা এটাকে গুণ করে দিব y ইন্টু এক্স জেড বার ইন্টু y বার প্লাস y এক্স জেড বার ইন্টু এক্স জেড। ঠিক আছে, মানে এই যে y দিয়ে এটা, আবার এটা দিয়ে এটা আমরা গুণ করে দিলাম।
গুণ করার পরে এখন দেখেন যে এটা a ইন্টু a বার, আমরা এই সূত্র যেটা অ্যাপ্লাই করছি a ইন্টু a বার, এটার মানও 0 প্লাস এটাও a ইন্টু a বার, এটার মানও 0, মানে এখানে আমরা a ইন্টু a বার ইকুয়ালস টু 0, এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে চলে আসলো 0 ইকুয়ালস টু 0। তার মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে f ইন্টু f বার ইকুয়ালস টু 0, প্রুভড। প্রশ্ন নাম্বার 6, ডেটা প্রসেসিং পদ্ধতি আলোচনা করুন। তো আমরা জানি যে আধুনিক কম্পিউটার সংগঠনের মূল অংশ 3টি, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। এর মধ্যে সিপিইউ ইউনিটকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিট। তো এই প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা অলরেডি এইটার অ্যান্সার একবার দিয়ে আসছি, সো আমি আর এটার সাথে যাচ্ছি না, আপনারা এটা দেখে নেবেন। 6 অথবা প্রোগ্রাম ফ্লোচার্টের বিভিন্ন প্রতীকগুলো অর্থসহ লিখুন। ওকে, তো এখানে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট চ্যাপ্টার এই জিনিসটা একবার দেখে আসছি, আমি এখানে আরও একবার দেখা দিচ্ছি। স্টার্ট এন্ড হবে হচ্ছে গিয়ে যে দুই পাশে রাউন্ড শেপ, স্টার্ট এন্ড। আয়তক্ষেত্র হবে হচ্ছে গিয়ে প্রসেস, ডিসিশনের ক্ষেত্রে যে রম্বস হবে এটা হচ্ছে ডিসিশন। ইনপুট আউটপুট একটু বাঁকানো হবে, আর হচ্ছে গিয়ে যেই গোল যেটা আছে এটা হচ্ছে কানেক্টর, বিভিন্ন বিষয়কে কানেক্ট করবে এটা, এবং যে তীর চিহ্নগুলো আছে এটা হচ্ছে ফ্লো, মানে ফ্লো চার্টের কোন দিকে প্রোগ্রামটা ফ্লো হবে সেটাই হচ্ছে এই চিহ্ন দিয়ে বোঝানো যায়। প্রশ্ন নাম্বার 7, দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম লিখুন। আচ্ছা, আমরা জানি যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে সর্বনিম্ন যেই সংখ্যা দিয়ে দুইটি সংখ্যাকেই নিঃশেষে ভাগ করা যায় সেটা হচ্ছে গিয়ে গসাগু। তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করব, দুইটি সংখ্যাকে ইনপুট নিব, ইনপুট নিয়ে দুইটিকে তুলনা করে সেটিকে টেম্প নামে একটা ভেরিয়েবলে রাখবো। টেম্প দিয়ে যদি সংখ্যাদ্বয় নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটি অ্যান্সার, আর যদি না হয় তাহলে টেম্পের মান 1 কমিয়ে আবার পুনরায় 4 নম্বর ধাপে যেতে হবে, এবং 4 নম্বর ধাপে গিয়ে আবার দেখতে হবে যে সেটা কি নিঃশেষে বিভাজ্য কিনা। যদি না হয় তাহলে আবার 1 কমিয়ে আবার 4 নামে যেতে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলতে থাকবে, এবং ধাপ 8-এ গিয়ে টেম্পকে গসাগু হিসেবে ফলাফল প্রিন্ট, ধাপ এটা হচ্ছে 7-এ, এরপরে ধাপ 8-এ শেষ। যেমন আমি বোঝাই যে একটা সংখ্যা আছে, মনে করেন 10 এবং 4, তো দুইটা ইনপুট নিলাম। ছোট কোনটা? 4। 4কে কি 10কে কি 4 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? যায় না, 4 দিয়ে ভাগ করলে কিন্তু অবশিষ্ট থাকে, অর্থাৎ এটা উত্তর না। এরপরে দেখা হবে 3 দিয়ে কি ভাগ করা যায় কিনা, 3 দিয়ে 10কে ভাগ করা যায় না। তারপর দেখবে যে 2 দিয়ে কি 2টাকে ভাগ করা যায় কিনা, 2 দিয়ে কিন্তু 10কেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায়, অর্থাৎ উত্তর হবে 2। এটা একদমই সাধারণ গসাগু, আই হোপ যে এটা আপনারা সবাই পারবেন। আচ্ছা, এরপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করুন। এটা আমরা খাতা কলমে আবার চলে যাচ্ছি, সেখান থেকে অঙ্কন করে তারপরে আবার আসছি। আচ্ছা, আমরা এখন দেখব যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। তো এখানে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি ক্ষেত্রফলকে ধরি a, তাহলে দৈর্ঘ্যকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে লেন্থ, আর প্রস্থকে ধরলাম উইড বা w, ঠিক আছে। তো আমাদের যেহেতু আমরা করব, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তাহলে আমাদের প্রথমে আমরা অ্যালগরিদমটা লিখে ফেলি। অ্যালগরিদমের প্রথমেই হচ্ছে শুরু, তারপরে আমরা করব হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ও প্রস্থের আমরা ইনপুট নিব, L ও W, ইনপুট নেয়া। তারপরে আমরা যেটা করব যে A ইকুয়ালস টু L ইন্টু W করে এবার আমরা এটা প্রিন্ট করব, প্রিন্ট A। এখন আমাদের শেষ। তাহলে আমরা মানে সহজ, একেবারেই সহজ, যে প্রথমে শুরু, 2টা ইনপুট নিব, 2টা গুণ করলেই আমাদের কাজ শেষ। তো তাহলে আমরা ফ্লো চার্টটা এখন এঁকে ফেলি। ফ্লো চার্ট হচ্ছে গিয়ে প্রথমেই স্টার্ট, আমরা জানি যে স্টার্ট এবং এন্ড হয় হচ্ছে এইটার মাধ্যমে, স্টার্ট। এরপরে ইনপুট নিব হচ্ছে গিয়ে এইটার মাধ্যমে নিব ইনপুট,
ইনপুট এল এবং ডাব্লিউ নিলাম। নেয়ার পরে পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা প্রসেস করব আয়তক্ষেত্রের মধ্যে এ ইকুয়ালস টু এল ইন্টু ডাব্লিউ। আমরা জানি যে ইনপুট এবং আউটপুট একইভাবে নেয়, তাহলে আমরা ইনপুটের মধ্যে আবার একটা নিয়ে প্রিন্ট এ, এবং দেখেন আমরা সবগুলো ধাপ করে ফেলছি, এবং তারপরে হচ্ছে গিয়ে এন্ড বা শেষ। আপনি এটা বাংলায় লিখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এটা। প্রশ্ন নম্বর 8, কোড কি? অ্যাসকি কোডের বৈশিষ্ট্যগুলো লিখুন। কোড হচ্ছে যে কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র ডেটা নিয়ে কাজ করে। এই সমস্ত ডেটা সংখ্যা, বর্ণ এবং কিছু বিশেষ চিহ্ন নিয়ে গঠিত হয়। ডিজিটাল লজিক 0 এবং 1-এর উপর ভিত্তি করে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে বাইনারি পদ্ধতি সক্রিয় থাকে। যেহেতু কম্পিউটার সকল কাজ বাইনারিতে করে থাকে, সেজন্য এই ডেটাকে বাইনারিতে রূপান্তর করার প্রয়োজন হয়। তো বাইনারিতে রূপান্তর করার পর যে বিশেষ পদ্ধতিতে এগুলোকে নেওয়া হয় সেগুলোকে বলা হয় কোড। কোড রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় এনকোডিং। অ্যাসকি তার মধ্যে একটি কোড। কোডের আরও উদাহরণ আছে, যেমন বিসিডি কোড, অক্টাল কোড, ইপসিডি কোড, অ্যাসকি কোড। তো এখানে অ্যাসকি কোডের বৈশিষ্ট্য চাওয়া হয়েছে। অ্যাসকি কোডের বৈশিষ্ট্য হচ্ছে 256টি ইউনিক চিহ্নকে নির্দিষ্ট করা যায়। দশমিক মান 32 থেকে 47 এবং 58 থেকে 64 দিয়ে বিশেষ ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা হয়। 65 থেকে 90 পর্যন্ত বড় হাতের এবং 97 থেকে 123 পর্যন্ত ছোট হাতের অক্ষর প্রকাশ করা হয়। অ্যাসকি টেবিলে বিভিন্ন দশমিকের মানের বিপরীতে বিভিন্ন চিহ্ন প্রকাশ করা হয়। 8 অথবা ইমেইল কি? ইমেইল অ্যাড্রেস সম্পর্কে, ইমেইল অ্যাড্রেস গঠন সম্পর্কে লিখুন। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল, মানে একটি মেইল যখন ডিজিটাল মাধ্যমে প্রেরণ করা হবে তখন সেটা হবে হচ্ছে গিয়ে ইমেইল। ইমেইলের সংগঠন, যে এখানে একটা ইমেইল দেওয়া আছে contact@aishudeep.com। তো ইমেইলের মূলত 3টি অংশ থাকে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে একটা ইউজার নেম। ইউজার নেমের পরে তারপরে থাকে হচ্ছে গিয়ে একটা @রেটের বাম পাশে থাকে ইউজার নেম, এবং @রেটের ডান পাশে থাকে ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের মাধ্যমে মেইল সার্ভিসটা প্রদান করা হয়। তো যখনই আর কি কোনো একটা লেখার মধ্যে একটা @রেট থাকবে, বাম পাশে একটা ইউজার আইডি থাকবে, ডান পাশে একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে, তখনই আমরা বুঝবো যে এটা একটা ইমেল অ্যাড্রেস। 9 নাম্বার, BF16 এবং 55 অক্টাল সংখ্যা দুটিকে যোগ করুন এবং ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করুন। এটাও গত ভিডিওতেই দেওয়া আছে, এজন্য আমি শুধুমাত্র উত্তরটা দিলাম। 9 অথবা কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয়? আচ্ছা, 1 + 1 = 10 হয় হচ্ছে কি বাইনারি যোগের সময়, যেটা বাইনারি চ্যাপ্টারে দেখানো হয়েছে। আর 1 + 1 = 1 হয় লজিকে, ডিজিটাল লজিকে বা লজিক গেটে, অর গেটে 1 + 1 = 1। ঠিক আছে, অর্থাৎ 1 + 1 যোগ করলে যখন 10 হয়ে 1 ক্যারি হয়, মানে 1 + 1 যোগ করে 0 হয়ে 1 ক্যারি হয়, তখন সেটি হচ্ছে যোগ, মানে বাইনারি যোগ, এবং 1 + 1 = 1 হয় বুলিয়ান যোগের সময়। আচ্ছা, 10 নম্বরে একটা ম্যাথ, আমরা আরও একবার খাতা কলমে ফিরে যাচ্ছি। আচ্ছা, আমাদের এবারের প্রশ্ন হচ্ছে a + c বার ইন্টু b বার প্লাস d ফুল বার। এইটাকে সরল করে এটার সার্কিট আঁকতে হবে। তো আমরা এটা আগে প্রথমে লিখি, a + c বার ইন্টু b বার প্লাস d, এটা ফুল বার লিখলাম। লেখার পরে আমরা এখানে এটাকে একটু শর্ট করে নিব। প্রথমেই আমরা মনে করি a + c বার = m। ঠিক আছে, b বার প্লাস d দিলাম কত? n। মানে আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি আর কি। ঠিক আছে, তো তাহলে এটা কি হবে? m × n বার। m × n বার, আমরা জানি যে m × n বারকে আমরা mn বারও লিখতে পারি। mn বারের সূত্র আছে m বার প্লাস n বার। কিন্তু এখন আমরা আবার ইনিশিয়াল মানগুলা বসাই দিব, a + c বার প্লাস b বার প্লাস d। ঠিক আছে, দিয়ে এই দুইটার উপরই ফুল বার।
এটার সূত্র হচ্ছে গিয়ে অ্যান্ড নিয়ে আসি, তাহলে অ্যান্সার হবে এ বার ইন্টু সি ডবল বার প্লাস বি ডবল বার ইন্টু ডি। ঠিক আছে, এটা সূত্র। আচ্ছা, এখান থেকে এখন আমরা জানি যে ডবল বার মানে হচ্ছে গিয়ে কোনো বারই না, তাহলে এটা হবে এ বার সি প্লাস বি ডি বার। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের সরলের অ্যান্সার। এখন আমরা এইটার লজিক সার্কিট আঁকবো। তো আমরা দেখে নিই যে আমাদের লজিক সার্কিটের মধ্যে কি কি গেট লাগবে। আমাদের এর মধ্যে যেহেতু অ্যান্ড গেট আছে এবং অর গেট আছে, দুইটা অ্যান্ড গেট একটা অর গেট। তো প্রথমে আমরা অ্যান্ড গেটগুলো বানাই। এখানে বেশি বড় হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা, প্রথমটা হচ্ছে এ বার সি, তার মানে এখানে নট গেট লাগবে একটা। এটা হচ্ছে এ, এটা হয়ে গেল এ বার, আর এটা হচ্ছে গিয়ে সি, এ বার সি হয়ে গেল। এখন আমরা বানাবো হচ্ছে এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে গিয়ে বি, এখানে হয়ে গেল ডি বার, তাহলে বি ডি বার আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বার সি, এখানে পাচ্ছি বি ডি বার। এখন এই দুইটা জাস্ট একটা অর গেটে কানেক্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। আমাদের সার্কিট হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে এ বার সি প্লাস বি ডি বার, এটাই অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন 10-এর অথবা অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্যসমূহ লিখুন। অ্যালগরিদম হচ্ছে কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধান করা। কোনো সমস্যার সমাধানের সময় যদি সেদিকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হয় এবং সমাধানের জন্য অগ্রসর হওয়া যায়, তাহলে তাকে বলে অ্যালগরিদম। অ্যালগরিদম শব্দটির উৎপত্তি বিশিষ্ট মুসলিম গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমির নাম অনুসারে, তিনি অ্যালগরিদমের প্রবক্তা। অ্যালগরিদমের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখব যে সমাধানের ধাপগুলো সহজে বোঝা যায়। এটি একটি নির্দিষ্ট প্রোগ্রামের ভাষার উপর নির্ভর না, তাই যে কোনো প্রোগ্রামারের পক্ষে অ্যালগরিদম বোঝা খুবই সহজ। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, সংক্ষেপে ও সহজে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব হয়। একটি সাধারণ অ্যালগরিদম 3টি প্রসেসের মাধ্যমে শেষ হতে পারে। একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে প্রসেস এবং আরেকটা হচ্ছে শেষ। তো এর সাথে আমরা সবগুলা প্রশ্ন সলভ করে ফেলছি। তো দেখেন, যতগুলা প্রশ্ন সলভ করছি এর মধ্যে হয়তো বা 90% বা তার বেশি প্রশ্ন কিন্তু আমি অলরেডি এই সিরিজে যেই ভিডিওগুলো আছে তার মধ্যে কিন্তু সলভ করা, আপনারা যদি ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন। তো এরপরেও কিছু কিছু প্রশ্ন কিন্তু মানে এমন প্রশ্ন আসছে যেগুলো আমি আগে করি নাই। এটা কিভাবে আসছে আমি বলি। এই সিলেবাসটা কিন্তু মানে দেখতে একেবারেই ছোট, এখানে মানে ইন ডিটেইলসে তেমন কিছু লেখা নাই। তো দেখা যাচ্ছে ওইখান থেকে এমন কিছু আসছে যেটা ওই সিলেবাসে ছিল না, কিন্তু ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড, এই জন্য আসছে, এই জন্য সেই জিনিসগুলো কভার করা হয় নাই। আমার মনে হচ্ছে যে যেই প্রশ্নটা সলভ করলাম এর বেশিরভাগই অলরেডি আমার ভিডিওগুলোতে দেয়া আছে, এবং বাকিটা কেমন সেটা ডিসাইড করার দায়িত্ব আপনার। আপনারা অনেকেই চাচ্ছিলেন এই ভিডিওটি, এবং এই ভিডিওটি হয়তো বা আরও একটু আগে দিলেই সুবিধা হতো। তো এনিওয়েজ, বেটার লেট দ্যান নেভার। আশা করছি যে এটা আপনাদের কাজে দেবে, যেহেতু পরীক্ষার আর বেশি সময় নেই। তো সকলেই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।